সিন্দুরের লাল রেখাটা আজ যেন আগুন হয়ে তার কপালে জ্বলছে। আয়নার সামনে বসে মাধবী নিজের চোখের দিকে তাকাতে পারছে না। কাজলের কালো রেখা বেয়ে অশ্রু নেঙে এসেছে, গালের উপর ছাপ ফেলেছে দাগের মতো। আজ তার বিয়ে, চারদিকে উলুধ্বনি, ঢাকের তালে তালে বাড়ি কাঁপছে। লাল বেনারসি শাড়িতে তাকে ঠিক যেন দেবীর মতো সাজানো হয়েছে, কিন্তু দেবীর চোখে কি এমন ভয় থাকে? তার মনে হচ্ছে এই সিঁদুর কি সত্যিই তার রক্ষাকবচ হবে, নাকি এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শিকল। মাধবীর বয়স ২৫, কলেজে পড়াতে চেয়েছিল, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু বাবার হঠাৎ স্ট্রোক, সংসারের হাল ধরতে না পেরে মা আর আত্মীয় স্বজনের অবিরাম কথার চাপ, সব মিলিয়ে তার স্বপ্নগুলো ধীরে ধীরে দেওয়ালের গায়ে ঠেকে থেমে গেছে। মেয়ে মানুষ, বেশি পড়াশোনা করে কি হবে, বিয়ে দাও, স্বামীর ঘরে থাকুক। এই বাক্যটা সে এতবার শুনেছে যে এখন আর প্রতিবাদ করার শক্তিও নেই। বরপক্ষের লোকেরা ধনী। বর শিবাংশু শহরের নামী ব্যবসায়ী, বয়সে মাধবীর চেয়ে ১০ বছর বড়, মুখে সবসময় আত্মবিশ্বাসের হাসি, কিন্তু চোখে একটা অদ্ভুত কঠিন ভাব। প্রথম দিন দেখার সময় মাধবীর বুক কেঁপে উঠেছিল, সে বুঝতে পারেনি কেন। আজ সেই লোকটাই তার সামনে বসে আছে, মাথায় টোপুর, গলায় মালা। পুরোহিত মন্ত্র পড়ছেন, সবাই হাসছে, শুধু মাধবীর বুকের ভেতর ঢেউ উঠছে, অজানা আশঙ্কার ঢেউ। পুরোহিত বললেন, বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। শিবাংশুর আঙুলে লাল সিঁদুর, মুহূর্তটা যেন থেমে গেল। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ, আত্মীয়দের উল্লাস, কিন্তু মাধবীর কানে শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ। এই লাল রং কি আমার রক্ষাকবচ হবে, নাকি সারা জীবনের অভিশাপ? এই প্রশ্নটা তার মনে কাঁটার মতো বিধে রইল। সিঁদুর পড়ল, সবাই হাততালি দিল। বৌমা, নতুন বউ। শব্দগুলো যেন দূর থেকে ভেসে আসছে। রাত নামল, শ্বশুরবাড়ির বড় ঘর, দেওয়ালে ঝুলছে দামি ছবি, মেঝেতে কার্পেট। মাধবী বসে আছে বিছানার একপাশে। শিবাংশু ঢুকল ঘরে, দরজা বন্ধ হল। তালা পড়ার শব্দে মাধবীর বুক কেঁপে উঠল। শিবাংশু ধীরে ধীরে কাছে এলো। তুমি ভয় পাচ্ছ? তার গলা নরম, কিন্তু চোখে কঠিন আলো। মাধবী কিছু বলল না। ভয় পেও না, শিবাংশু বলল, আমি তোমাকে সব দেব, বাড়ি, গয়না, সম্মান। মাধবী মাথা নিচু করল। সম্মান শব্দটা তার কাছে অচেনা লাগল। সম্মান কি কেবল শাড়ি আর গয়নায় থাকে? কয়েক মাস কাটল, বাইরে থেকে সবকিছু ঠিকই ছিল। সবাই বলতো, কি ভাগ্য তোমার, এত বড় বাড়ি, এমন স্বামী। কিন্তু রাতে দরজা বন্ধ হলে মাধবী বুঝত ভাগ্য আর বাস্তবতার ফারাক কতটা গভীর। শিবাংশু রাগী, সামান্য কথায় চিৎকার করে, তুমি কিছুই পারো না, তোমার কাজ শুধু চুপ করে থাকা। মাধবী প্রথমে সহ্য করেছিল, ভাবত সময় গেলে সব ঠিক হবে, কিন্তু রাগ ধীরে ধীরে বদলে গেল হাতের আঘাতে। প্রথম দিন সে কাঁদেনি, শুধু অবাক হয়ে তাকিয়েছিল, ভাবছিল, এই মানুষটাকেই কি আমি স্বামী বলে ডাকব সারা জীবন? একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখল তার গালে নীল দাগ, কপালের সিঁদুর লাল, কিন্তু চোখে কালো অন্ধকার। মায়ের কথা মনে পড়ল, মেয়েরা সব সহ্য করে, সংসার টিকিয়ে রাখতে হলে চুপ থাকতে হয়। মাধবীও চুপ করল। দিনের পর দিন চলল, বাইরে সে হাসত, ভেতরে ভাঙত। রাতে বালিশ ভিজত তার চোখের জলে। প্রায়ই মনে হতো, এই সিঁদুর কি আসলেই রক্ষাকবচ, নাকি এই লাল দাগটাই তাকে বেঁধে রেখেছে এক অদৃশ্য শিকলে। একদিন হঠাৎ সে খবর পেল তার কলেজের বান্ধবী রূপা শহরে চাকরি পেয়েছে। ফোনে রূপা বলল, তুই কেমন আছিস? মাধবী বলল, ভালো। এই ভালোর ভেতরে কতটা মিথ্যে সেটা শুধু সে জানে। রূপা বলল, তুই কি এখনও পড়াতে চাস না? মাধবীর বুক কেঁপে উঠল। চাই, কিন্তু কিন্তু কি? মাধবী চুপ করল। সেই রাতে শিবাংশু আবার রাগ করল, তুমি ফোনে এত কথা বলছো কেন? আমি তো কিছু করিনি। তর্ক করবে? একটা চড়। মাধবীর কান ঝনঝন করে উঠল। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, আর না। পরদিন সে মায়ের বাড়ি গেল, মায়ের সামনে বসে সব বলল, চোখের জল আটকাতে পারল না। মা প্রথমে চুপ করে শুনল, তারপর বলল, মেয়ে, সহ্য কর, সমাজ কি বলবে? মাধবীর বুকের ভিতর কিছু একটা ভেঙে গেল। মা, সমাজ কি আমার কান্না মুছবে? মা চুপ করল, চোখ নামিয়ে নিল। মাধবী বুঝল সে একা, কিন্তু সেই একা থাকার মাঝেই সে নিজেকে খুঁজে পেল। কলেজের পুরনো স্যারকে ফোন করল, বলল, স্যার, আমি কি আবার পড়াতে পারি? স্যার বললেন, কেন নয়, তুমি পারবে। মাধবী একটা স্কুলে চাকরি পেল, ছোট মাইনে, কিন্তু নিজের। প্রথম দিন স্কুলে গিয়ে সে অনুভব করল সে আবার বেঁচে আছে। কিন্তু শিবাংশু এটা সহ্য করল না। আমার স্ত্রীর বাইরে কাজ করার দরকার নেই, আমি কাজ করব, না করলে আমি যাব। এই যাব শব্দটা বেরোতেই মাধবীর নিজেরই অবাক লাগল। এতদিন মুখে যে শব্দটা আসেনি, আজ সেটা বেরিয়ে এলো।
শিবাংশু হেসে বলল, তুমি যাবে? কোথায় যাবে? মাধবী বলল, যেখানে আমি মানুষ হিসেবে বেঁচে থাকতে পারব। সেই রাতে সে ঘর ছাড়ল, সঙ্গে শুধু একটা ব্যাগ, কিছু কাপড় আর বুক ভরা সাহস। লোকজন কথা বলল, বউ পালিয়ে গেছে, স্বামীকে ছেড়ে গেছে, কিন্তু কেউ বলল না একটা মেয়ে নিজের জীবন বাঁচিয়েছে। মাধবী মায়ের বাড়িতে থাকল, চাকরি চালিয়ে গেল, ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াল, আদালতে মামলা করল, লড়াই শুরু হল। সহজ ছিল না, তার নামে কুৎসা রটল, চরিত্র ভালো না, স্বামীর কথা শোনে না, কিন্তু মাধবী মাথা নিচু করল না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে এসে নিজের কপালের দিকে তাকাল, সিঁদুর নেই, শুধু একটা ছোট্ট লাল টিপ। সে নিজেই পড়েছে, নিজের জন্য। সে ভাবল, রক্ষা কবচ যদি হয় তবে সেটা আমার সাহস, অভিশাপ যদি হয় তবে সেটা অন্যায় সহ্য করার নীরবতায়। কয়েক বছর পর সে নিজের মতো করে বাঁচছে। স্কুলে বাচ্চারা তাকে দিদিমণি বলে ডাকে, তাদের চোখে সে দেখে ভবিষ্যৎ, তাদের শেখায় নিজেকে ছোট ভাববে না। একদিন রূপা এসে বলল, তুই বদলে গেছিস। মাধবী হাসল, আমি আসলে নিজেকে ফিরে পেয়েছি। রূপা জিজ্ঞেস করল, তুই কি আর বিয়ে করবি? মাধবী জানালার বাইরে তাকাল, আকাশে লাল রোদ ডুবছে। যদি করি তবে এমন কারো সঙ্গে যে আমাকে মানুষ হিসেবে দেখবে, শিকল হিসেবে নয়। সেদিন সন্ধ্যায় সে একটা খাতায় লিখল, সিঁদুরের লাল রং কি আমার রক্ষা কবচ হবে, নাকি সারা জীবনের অভিশাপ? এই প্রশ্নের উত্তর কেউ দেয় না, উত্তর আমাকে নিজেকেই খুঁজতে হয়েছে। রক্ষা কবচ রঙে নয়, রক্ষা কবচ সাহসে। অভিশাপ সম্পর্কের নামে নয়, অভিশাপ অন্যায় সহ্য করার নীরবতায়। মাধবী জানে তার পথ এখনও কঠিন, কিন্তু সে জানে সে মুক্ত। মুক্ত ভয়ে, মুক্ত চুপ থাকার শাসন থেকে, মুক্ত সেই সিঁদুরের বোঝা থেকে যেটা একদিন তাকে বাঁচানোর বদলে বেঁধে রেখেছিল। এখন তার কপালে যদি লাল থাকে, তা নিজের ইচ্ছার, নিজের শক্তির চিহ্ন। আর সেই লাল রং তাকে মনে করিয়ে দেয় সে শুধু কারো স্ত্রী নয়, সে নিজে এক সম্পূর্ণ মানুষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নারীর সম্মান ও স্বাধীনতা নিয়ে আপনার মতামত কমেন্ট করুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।